আপনারা দাঁড়ান তুরাগ তীরে সভা সমাবেশ নিষিদ্ধ, ইজতেমা ময়দান ছেড়েছেন মুসল্লিরা। বড় যদি সব মাঠে থাকে, সব মাঠ থাকবো। আর বড় আপনি মাঠ ছেড়ে দেন, আমরা সবাই মাঠ ছেড়ে দেবো। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের দুঃখ প্রকাশ। আমরা সরকারের সমস্ত কথা রেখেছি, এইবার আমরা সরকারের এই কথাটাকে সম্মান করছি। আমরা কোনো রকম সমস্যা তৈরি না হয়, শান্তিপ্রিয় দল হিসেবে আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি মাঠ। সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে। জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক, শিরোনামে এছাড়াও থাকছে 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জন খালাস, উলফা কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন, প্রমাণ ছাড়াই সাজা দেয়া হয় পর্যবেক্ষণ হাইকোর্টের। কিছু মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলে বিএনপিকে বিতর্কিত করছে, মন্তব্য তারেক রহমানের। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেবে বিএনপি। নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে ইতিবাচক রাজনৈতিক দলগুলো, আন্তরিক হলে 2025 সালে সম্ভব বলছেন নেতারা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ মাইকেল চাকমার। এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক। আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতের পার্লামেন্ট, অমিত শাহর পদত্যাগ দাবি, ফায়দা লুটতে চায় বিরোধীরা, দাবি মোদির। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। টঙ্গীতে ইজতেমা ময়দানে জুবায়ের ও সাতপন্থীদের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় তুরাগ এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। আর সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এরপরই আক্ষেপ নিয়ে ঘরের পথে রওনা হন ধর্মপ্রাণ মুসল্লিরা। এর আগে দিনভর উত্তেজনা ছিল ইজতেমা ময়দানে। সহিংসতার ঘটনায় পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ। বাংলাদেশে ইজতেমার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে প্রাণ গেল 4 মুসল্লির। বুধবার ভোরে এই মর্মান্তিক ঘটনায় আহত হন আরও শতাধিক। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 20 ডিসেম্বর থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে 5 দিনের জোর ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লিরা। বুধবার ভোরে ময়দানে প্রবেশের চেষ্টা করেন মাওলানা সাদের অনুসারীরা। তাদের প্রতিহত করতে আগে থেকেই ময়দানে অবস্থান করছিলেন মাওলানা জুবায়ের পন্থীরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এসে ইজতেমা ময়দানে এসে দুই পক্ষের এমন সংঘর্ষ, নিহত হন 4 জন। তারা অস্ত্র নিয়ে যে আঘাত করলো, এটা তো সাংঘর্ষিক না, এটা এককভাবে পরিকল্পিত। ধারালো অস্ত্র দিয়ে আমাদের এক সাথীকে একবার পেট থেকে গলা পর্যন্ত একজনকে তারা ফেরে ফেলছে। ঘটনার পর থেকেই থমথমে পুরো ইজতেমা ময়দান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কঠোর অবস্থানে ছিল যৌথ বাহিনী। সাতপন্থীদের অভিযোগ, তাবলিগ জামাতের সুনাম ক্ষুণ্ণ করতেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পরে সংবাদ সম্মেলন করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন জুবায়েরপন্থীরাও। হতাহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারাও। যারা বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছে, সেই বাংলাদেশ বিরোধী চক্রের সঙ্গে এই হামলার অবশ্যই যোগ সাজশ রয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়। তাই ইজতেমা ময়দান ছাড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। এতদিন জোর জবরদস্তি করে মাঠটা দখল করে রাখছে, ওরা কিন্তু জোর আগে করে গেছে 5 দিনের জোর। এখন কিন্তু আমাদের জোরের সময়, কিন্তু ওরা দিচ্ছে না। বাংলাদেশের বড় মুরব্বী যারা আছে, ওনারা যেটা মাস্টার করে যেটা ফয়সালা দিবে, আমাদের সমস্ত সাথে ওটা মেনে নেবে। ময়দানে 3 কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ হবে না। অস্ত্রশস্ত্র, লাঠি, বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ চলাচল করবে না। নজিরবিহীন এমন ঘটনায় হতবাক মুসল্লিদের দাবি, বিতর্ক সহিংসতা রোধে উভয় পক্ষকেই আলোচনায় বসার। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনার পরবর্তী পরিস্থিতি জানাতে টঙ্গী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুসল্লিরা কি ইজতেমা মাঠ ছেড়েছেন কিনা জানাবেন, সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে জানতে চাই।
তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি বিশ্ব ইজতেমাতে টঙ্গীর ময়দানে। সেখানে আমরা আপনার যদি একটু দেখাই যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে সেনাবাহিনীর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়েছে এবং যেহেতু বিশ্ব ইজতেমার যে ময়দান আশেপাশে এলাকায় 3 কিলোমিটার জুড়ে কিন্তু 144 দ্বারা জারি করা হয়েছে এবং যেহেতু ঠিক দুপুর 2টার পর থেকেই কিন্তু মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান তিনি বলেছেন এবং মাইকিং করেছেন। মাইকিং করে বলার পরেই কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দানের ভিতরে যেসব লোকজন ছিল সেই সব লোকজন কিন্তু তাদেরকে সরে যেতে বলা হয়েছে এবং বিশ্ব ইজতেমার ময়দানে যে আমরা যদি দেখাই যে প্রত্যেকটা পয়েন্টে এবং এইভাবেই কিন্তু যে পুলিশের পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। এছাড়াও কিন্তু ভিতরে কোনো ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু কাউকে কিন্তু এখন দেখা যাচ্ছে না এবং বিশ্ব ইজতেমার মাঠটা যদি আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করব যে শুধু আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য কেউ কিন্তু আপনার ভিতরে প্রবেশ করতে পারছে না এবং কোনো ধরনের লোকই কিন্তু এখন কোনো ধর্মপ্রাণ মুসলমান কিন্তু এই মাঠে আর কিন্তু দেখা যাচ্ছে না এবং ঠিক আমরা যদি দেখাই যে এখন কিন্তু পুরা মাঠটি কিন্তু ফাঁকা এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মাঠটি কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান সে ময়দান কিন্তু বিশ্ব ইজতেমার যে ময়দান আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো ধরনের মুসল্লি কিন্তু দেখা যাচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে বিশ্ব ইজতেমার যে ময়দান সেই ময়দানে কিন্তু যে কোনো ধরনের লোকজন এবং একের অধিক কোনো লোক থাকবে না, কোনো উচ্চস্বরে কথা বলতে পারবে না, কোনো লাঠিসোঁটা বিস্ফোরক কোনো কিছুই কারো হাতে থাকবে না। এই ছিল বিশ্ব ইজতেমার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। তানিয়া। নাজমুল, ধন্যবাদ আপনাকে। এদিকে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আটক করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাদ এবং জুবায়ের গ্রুপের সাথে বৈঠক শেষে কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দোষীরা কোনোভাবেই ছাড় পাবে না। এদিকে দুই গ্রুপের অনুসারীরাই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, প্রতিশ্রুতি দেন এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। বিশ্ব ইজতেমা ঘিরে মাওলানা সাদ এবং জুবায়ের পন্থীদের সংঘর্ষে টঙ্গীতে 4 জন নিহত হওয়ার ঘটনায় বুধবার সকালেই দুই গ্রুপের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র, শিল্প, তথ্য এবং ধর্ম উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে দুই গ্রুপকে একসাথে বৈঠক করার অনুরোধ করা হলেও তারা কেউ তা মানেননি। তাই 4 উপদেষ্টার সাথে সকালে প্রথমেই বৈঠক হয় সাদ গ্রুপের 4 জনের। বৈঠক শেষে তারা গতকাল রাতের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন, অঙ্গীকার করেন ভবিষ্যতে হবে না এমন ঘটনার পুনরাবৃত্তি। যে ঘটনা হয়েছে কে দায়ী সেটা জরুরি নয়, অবশ্যই আমরা মুসলমান হিসাবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি এবং এটা একেবারে অনুচিত হয়েছে। যাই হয়েছে, মুসলমান মারামারি, তবলিগের সাথীরা মারামারি, এটা একেবারেই ঠিক হয়নি। আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ড যেন না হয়, যাবতীয় চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। এরপর বৈঠক হয় জুবায়ের গ্রুপের প্রায় 15 জনের সাথে। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি মামুনুল হক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গীতে নিহতের ঘটনায় সাদ গ্রুপকে দোষারোপ করে দ্রুত বিচার দাবি করেন। দ্রুত দোষীদের বিচারের আওতায় আনার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশ্যই আইনের আওতায় আনতে হবে, এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবেন, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যাদের পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তারা বিপদগামী, সেই বিপদগামীদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। তাদের যদি কোনো সংশয় থাকে সেই সংশয় দূর করার জন্য আমরা যে কোনো সময় আলোচনার জন্য আমাদের দুয়ার খোলা আছে। এই ধরনের ঘটনা ঘটানোর পর তাদের এখানে ইজতেমাতের পরের কথা, বরং তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করতেছি এরপরে আর এই প্রশ্ন আসবে না যে তারা ইজতেমা করতে পারবে কি পারবে না। 7, 8 ও 9 জানুয়ারি যাতে সাদ গ্রুপ ইজতেমা করতে না পারে সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আহ্বান জানান মামুনুল হক। তারা যদি আবার আলোচনা করে তারা একটা সমাধানে আসতে পারে, আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্ত নিই। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এই রায় দেন। মামলার পর্যবেক্ষণে আদালত বলেছেন, এই ঘটনায় খালাসপ্রাপ্ত আসামিদের
কোনো প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয়। 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় 2014 সালের 30 জানুয়ারি তৎকালীন বিএনপি জামাত জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআইয়ের সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার, এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম, উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 14 জনকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল 1। পরে একই বছরের 6 ফেব্রুয়ারি মামলার রায় ও অন্যান্য নথি অনুমোদনের জন্য হাইকোর্টে আসলে আপিল করে দুই পক্ষ। দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, মুহসিন তালুকদার, এনামুল হক ও রেজ্জাকুল হায়দারের বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলায় সম্পৃক্ততার কোনো ধরনের প্রমাণ পাওয়া যায়নি। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দিয়েছেন হাইকোর্ট। এছাড়া রায়ে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত। রায়ে বলা হয়, 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় তদন্ত সঠিকভাবে হয়নি। স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এছাড়া জামাতের প্রয়াত আমির, সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও এনএসআইয়ের সাবেক ডিজি আব্দুর রহিম মারা যাওয়ায় তাদের মামলা রায় থেকে বাদ দেওয়া হয়। 2004 সালের 1 এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের সংরক্ষিত জেটিতে 2টি মাছ ধরার ট্রলার থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় আটক করে পুলিশ। পরে তদন্তে দেখা যায়, চীনের তৈরি এসব অস্ত্র ও গোলাবারুদ সমুদ্রপথে আনা হয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সীমান্ত পাড়ি দিয়ে ওই চালান ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন হলেই বিএনপির সাথে করা অন্যায়ের জবাব হবে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, কিছু মানুষ স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে। রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর মহানগর বিএনপির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা। বুধবার সকাল 10টা থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিকেলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগদান করেছেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফার সফল বাস্তবায়নের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। কিছু সংখ্যক মানুষ স্বার্থ হাসিলের জন্য বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি সহকর্মীবৃন্দ। কাজী আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? কেন সেই সুযোগ আপনি দিবেন? বিএনপির প্রতি মানুষের যে আস্থা তৈরি হয়েছে, যে কোনো মূল্যে তা ধরে রাখতে নেতাকর্মীদের নির্দেশও দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সরকারের আন্তরিকতা থাকলে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব বলে মনে করেন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারের জন্য নির্বাচন দিতে বেশি বিলম্ব করলে দেশ সংকটে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের। তবে নির্বাচন অনুষ্ঠানে ডক্টর ইউনূস সম্ভাব্য সময়ের যে ধারণা দিয়েছেন তাকে ইতিবাচক বলছেন কেউ কেউ। সবার সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা দরকার বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল ইসলামের রিপোর্ট। সবাইকে আমার সালাম জানাচ্ছি।
মহান বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি সম্পন্ন হলে 2025-এর শেষ অথবা 2026 সালের জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তারা যেরকম বলছেন সফলভাবে সেইভাবে এটা উত্তরে যেতে পারবেন আশা করব। যদিও এখন পর্যন্ত নির্বাচন করবার জন্য যে অঙ্গগুলো দরকার, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন কমিশন, এগুলো তৈরি না। তবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনে করেন, সরকারের সদিচ্ছা থাকলে 2025 সালের মধ্যেই নির্বাচন করা সম্ভব। সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচনের সময় নির্ধারণ করা দরকার বলেও মত তাদের। আমরা সবকিছু নিয়ে আলাপ আলোচনা করছি, তো নির্বাচনের কবে হবে সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে না? নির্বাচন হতে কতদিন লাগবে এই সময়টা, এটাও তো একটা আলোচনার বিষয়। মে জুন মাসের মধ্যেই পুরো ভোটার তালিকা হালনাগাদ, পুরো প্রস্তুতি, পুরো আয়োজন সবকিছু সম্পন্ন করা সম্ভব। তাহলে আমি মনে করি আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এমনকি ডিসেম্বরের মধ্যেই আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন করাটা সম্ভব। এটা চাইলে 6 মাসেই সম্ভব। তাদেরকে আন্তরিকতার ঘাটতি প্রমাণ হয়েছে, তো যার কারণে এই ঘাটতিটুকু পূরণ করার দায়িত্ব সরকারের। সংস্কারের কথা বলে নির্বাচন দিতে বিলম্ব করলে দেশে রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা রাজনৈতিক দলের নেতাদের। দেশের সামগ্রিক যে পরিস্থিতি, এই অবস্থাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন 1.5 বছরের জন্য অপেক্ষা করার সম্ভবত বিবেচনার কাজ হবে না। নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ গত 15-20 বছরে তারা নির্বাচিত, তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারেনি। বাংলাদেশের ভিতরে বাইরে যারা স্টেক হোল্ডার আছে তারা অপেক্ষা করছে কবে একটা নির্বাচিত সরকার আসবে যাদের সাথে তারা কাজ করবে। দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য সময়ক্ষেপণ না করে ভোটার তালিকা হালনাগাদের কাজে হাত দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। এবং অর্থ পাচারকারী লুটেরা শক্তি যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়, এরকম রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচনের সংস্কৃতি, এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আগামী নির্বাচনের উপর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন নেতারা। আমি বিশ্বাস করতে চাই সরকার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দাখিল করেন তিনি। পরে মৌখিক অভিযোগের প্রেক্ষিতেই তদন্তের কথা জানায় প্রসিকিউশন টিম। গণমাধ্যমকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, দ্রুতই তদন্ত শুরু হবে। 2019 সালের 9 এপ্রিল নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে সাংগঠনিক কাজ শেষে ঢাকায় ফেরার পথে গুমের শিকার হন মাইকেল চাকমা। শেখ হাসিনা সরকারের পতন হলে দীর্ঘ 5 বছর 3 মাস পর গত 7 আগস্ট মুক্তি পান তিনি। প্রতিহিংসার আমি প্রধান গুমের জন্য, এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার দুপুরে কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের একথা জানান। বিস্তারিত শারিয়া শৌমিকের রিপোর্টে। গুম, খুন আর হত্যা, বিগত শেখ হাসিনা সরকারের মদতপুষ্ট সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের কৃত অপরাধের তালিকায় বাদ যায়নি কোনোটি। এবার তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার আর দুর্নীতি নজরে এসেছে দুদকের। অভিযোগ তদন্ত করতে 3 সদস্যের কমিশন গঠন করা হয়েছে বলে জানান দুদক কর্মকর্তা। অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল জিয়াউল আহসান, বরিশাল এবং অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়া ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী এবং মানিকগঞ্জ 1 আসনের সাবেক এমপি ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এম নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে অবৈধ অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক।
অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ নিজামউদ্দিন হাজারী, মেয়র ও সংসদ সদস্য দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অবৈধভাবে 18,72,84,728 টাকার সম্পদ অর্জন। AM নাইমুর রহমান দুর্জয়, সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ 1 এবং সাবেক ক্রিকেটার এবং অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, তিনি সংসদ সদস্য থাকাকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে মোট 11,21,81,790 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবে দুদক। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ক্যাডারকে বিশেষ বিবেচনায় নেওয়ার সুযোগ নেই বলেও জানান মহাপরিচালক। মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে শাহরিয়ার শ্রমিক, নিউজ 24, ঢাকা। পতিত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আমলাদের ব্যবহার করেছিল। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের আলোচনায় এই মন্তব্য করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, সরকারি কর্মকর্তাদের অযৌক্তিকভাবে জনপ্রতিনিধিদের বিকল্প হিসেবে বসানো হয়েছে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জনগণের জন্য রাজনীতি করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি কথাই বলি, জনগণ এবং যারা জনগণের হয়ে কাজ করবে, আমরা তাদের মধ্যে ব্রিজ হয়ে কাজ করতে চাই। আমরা তাদের কথাগুলো পুরো দেশের সামনে তুলে ধরতে চাই। এই যে আমাদের সামাজিক ঋদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে, একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে। এই 9টা 5টার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা যাবে না। ঋণ চুক্তির 470 কোটি ডলারের বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আরও $1 বিলিয়ন দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। আর সংস্থাটির ঋণের চতুর্থ কিস্তির $65 কোটি পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারিতে। সকালে বাংলাদেশ ব্যাংক ও দাতা সংস্থা IMF এর সমাপনী বৈঠক শেষে এমন আশার কথা শোনান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই ঋণ কর্মসূচির আওতায় 3 কিস্তিতে এই পর্যন্ত পাওয়া গেছে $231 কোটি। বাকি অর্থ 4 কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। $470 কোটি ঋণ কর্মসূচির সাথে আরও $100 কোটি বাড়তি ঋণ পাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দাতা সংস্থা IMF এর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে অচল ভারতীয় সংসদের 2 কক্ষ। আম্বেদকরের নাম নেয়া ইদানিং একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এই মন্তব্যের জেরে বিরোধীদের তোপের মুখে পড়েন অমিত শাহ। বিরোধীদের দাবি, এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। তবে নরেন্দ্র মোদীর অভিযোগ, অমিতের বক্তব্যের ভুল ব্যাখ্যা করে ফায়দা নিতে চায় বিরোধীরা। সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সংসদে বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন অমিত শাহ। সংবিধান বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বলেন, আম্বেদকরের নাম নেয়া ইদানিং ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। অমিত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করে ক্ষোভ ছাড়ে ভারতীয় কংগ্রেস দল। বুধবার সকালে ভারতের সংবিধানের অন্যতম রূপকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে অবমাননার প্রতিবাদে সংসদের বাইরে কংগ্রেস সদস্যরা বিক্ষোভ করেন। দাবি তোলেন অমিত শাহর পদত্যাগের। সরকার ও বিরোধী পক্ষের তীব্র বিতণ্ডতায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বুধবার বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ভারতবাসী দেখেছে একটি পরিবারতান্ত্রিক দল কিভাবে আম্বেদকরকে অপমান করেছে। মোদীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী নয় বরং ভারতীয় সংবিধানের এই রূপকারকে বারংবার অবমাননা করেছে কংগ্রেস দল। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।